প্রথমেই টিপিআর এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আমাদের ফ্রি ডেমো ক্লাসে অংশগ্রহণ করার জন্য। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্ট্রেস পদের জন্য যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সে বিষয়ভিত্তিক আলোচনা সেটা করব। সেই সঙ্গে পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্ট্রেস এই পরীক্ষা জিনিসটা কি, কি সিলেবাস, তার প্যাটার্ন কি, কোশ্চেন কত, মার্ক কত, নেগেটিভ আছে কি না আছে, এই সমস্ত কিছু আজকে আমরা আলোচনা করব। তো পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্ট্রেস এর যে পরীক্ষাটি বিজ্ঞপ্তি বেরিয়েছে, তাই সেই বিজ্ঞপ্তি অনুসারে তার পরীক্ষার ডেট হচ্ছে 14/9/2025, অর্থাৎ সেপ্টেম্বরের 14। তো সেই দিক থেকে আমরা যে জিনিসটা আলোচনা করব, এই 14/9/2025 যেহেতু এসছে, তো এই পরীক্ষা কিভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দেয়া যায়, অর্থাৎ এর রুল রেগুলেশন, সেটা নিয়ে ফার্স্ট আমরা আলোচনা করব। তো প্রথমেই বলে দিই, এটা আমাদের বাংলা বিষয়ের ক্লাস হচ্ছে, অর্থাৎ বাংলা পিএসসির যে বাংলা অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এর যে সমস্ত পদ আছে সেই বিষয়ে পরীক্ষা কিভাবে দিতে হবে, তার জন্য কি কি প্রিপারেশন নিতে হবে, সেইটা নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট যেটা চলে আসি, পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্ট্রেস পদের জন্য 100 মার্কের পরীক্ষা হবে। কি বললাম? 100 মার্কের। অর্থাৎ এই 100 মার্কটা যে সিলেবাস থাকবে সেই সিলেবাস থেকে দেয়া হবে, এবং একটা ফিক্স যে সিলেবাস বাংলা সাহিত্যে দেয়া হয়েছে সেটা নিয়েও আমরা আজকে আলোচনা করব। এরপর আছে নেগেটিভ মার্কিং, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ ভুলের জন্য একটা মার্কস কাটা হবে। তো তাই আমাদের একটা একান্ত অনুরোধ, ফুল কনফিডেন্টলি উত্তর জানার পরই সেটাকে অ্যাটেন্ড করা উচিত। এটা আমার অভিজ্ঞতার ধারণা থেকে বলছি, প্রিভিয়াস ইয়ারের ট্রেনের ধারণা থেকে বলছি, যে বিষয় সম্বন্ধে আমরা ফুললি ধারণা পাবো সেই বিষয়টা নিয়েই আমাদের কিন্তু মানে অ্যাটেন্ড করতে হবে। আন্দাজে অ্যাটেন্ড করলে হবে না, সেক্ষেত্রে কিন্তু ডিসকোয়ালিফাই এর সম্ভাবনা থাকে। তো এই আর একটা বৈশিষ্ট্য হলো যে এই পিএসসি পরীক্ষায়, আমি বাংলা সাবজেক্টের বাংলা বিষয়ের কথাই বিশেষ করে বলছি, যে পিএসসি যে কোশ্চেন গুলো হয় সেই কোশ্চেনে কিন্তু আপনাদের 100 মার্কের মধ্যে 70 থেকে 80% কোশ্চেন কিন্তু ঠিক খুব কমন আসে। কিরকম? মানে সবাই এটা অ্যাটেন্ড করতে পারবে খুব ইজিলি। সেটা আপনারা নিশ্চয়ই যদি কেউ দিয়ে থাকেন আগে তারাও জানবেন, যদি না দিয়ে থাকেন যখন কোশ্চেন হাতে বেরোয় তখন আপনার মধ্যে একটা বেশ উত্তেজনা ছিল, বাবা এত সোজা কোশ্চেন। হ্যাঁ, কিন্তু 20% কোশ্চেন হয়ে যাবে কিন্তু আপনার স্ট্যান্ডার্ড, এবং ওটাই আপনাকে কিন্তু একটা বড় ডিফারেন্স বা গ্যাপ তৈরি করে দেবে রিটেনে কোয়ালিফাই করার ক্ষেত্রে। তো বি কেয়ারফুল, এই 20% কোশ্চেন কিন্তু আপনাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, এবং উইদাউট এনি নেগেটিভ মার্কিং, এটা মাথায় রাখবেন। এরপর যে জিনিসটাতে আমরা আসব, যে ফার্স্ট আমরা বেঙ্গলির যে সিলেবাসটা, সেই সিলেবাসটা আমরা একটুখানি আলোচনা করে নিই। আমাদের 3খানা উপন্যাস পড়তে হবে। কি কি উপন্যাস? কৃষ্ণকান্তের উইল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বলয় গ্রাস, আশাপূর্ণা দেবীর এবং আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। জিনিসটা ক্লিয়ার হলো? 2 নম্বর, মেঘনাদ বধ কাব্য, মাইকেল মধুসূদন দত্তের একটা 9টা স্বর্গ আমাদের পড়তে হবে না, 3টে স্বর্গ, 1, 4, 6, 9, অর্থাৎ চতুর্থ, ষষ্ঠ এবং নবম স্বর্গ, এই 3টে স্বর্গ কিন্তু ডিটেলসে পড়তে হবে। তারপর কি আছে? কাব্যতে চলে আসি। জীবনানন্দ দাশের কাব্য, বনলতা সেন, কিন্তু সেই কাব্যের সমস্ত কবিতাগুলো কিন্তু পড়তে হবে প্রথম 5টি কবিতা। এরপর আছে সুভাষ মুখোপাধ্যায়ের কাব্যগ্রন্থ পদাতিক, এরও প্রথম 5টা কবিতা নির্বাচিত। এরপর পড়তে হবে কাজী নজরুল ইসলামের 2টো বিখ্যাত কবিতা, বিদ্রোহী এবং আমার কৈফিয়ত। এবং চলে আসবো নাটক, রবীন্দ্রনাথের একটি নাটক পড়তে হবে, বিসর্জন, পুরো নাটকটা পড়তে হবে, এবং নরক গুলজার, মনোজ মিত্রের একটা নাটক, সেটাও পুরোটা পড়তে হবে। তাহলে উপন্যাস গেল, কাব্য গেল, মহাকাব্য গেল, কবিতা গেল, নাটক গেল। এরপর কি আসবো? নির্বাচিত প্রবন্ধ। কার প্রবন্ধ? কাজী আব্দুল ওদুদ,
এর প্রথম 5টি কবিতা প্রবন্ধ পড়তে হবে, আর একটা শ্রেষ্ঠ প্রবন্ধ অন্য, এরও 5টি প্রথম। এরপর আসবে ছোট গল্প। কার ছোট? না, রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘ ও রৌদ্র নামের ছোট গল্পটা পড়তে হবে। পড়তে হবে মহেশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, পড়তে হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের টিচার, একটি গল্প, অসাধারণ গল্প, এবং সৈয়দ মুস্তফা সিরাজের গাছটি বলেছিল, নন্দীর গিরগিটি, এটা একটা গল্প। অর্থাৎ মোট 5টা গল্প পড়তে হবে 5জন লেখকের। এরপর চলে সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসে কি মঙ্গল কাব্য পড়তে হবে। মঙ্গল কাব্যের মধ্যে মনসা মঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, এই পুরো মঙ্গল কাব্যের যে 3টে মঙ্গল কাব্য বললাম, এই পুরো মঙ্গল কাব্য সময়ের কবিদের ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে। আধুনিক এবার হচ্ছে মধ্যযুগের সাহিত্যের মধ্যে বিদ্যাপতি, গোবিন্দ দাস, চণ্ডীদাস, জ্ঞানদাস, ডিটেলসে পড়তে হবে। আর পড়তে হবে আধুনিক সাহিত্য, ফোর্ট উইলিয়াম কলেজ, দীনবন্ধু মিত্রের নাটক বা কাব্য সাহিত্য বলুন, সত্যেন্দ্রনাথ দত্তের পড়তে হবে, রায় পড়তে হবে, প্রমথ চৌধুরী। অর্থাৎ এই হলো সাহিত্য ইতিহাসে পাঠটা গেল। আর শেষে আছে ভাষা তত্ত্ব, ব্যাকরণের অংশ। কি আছে? সন্ধি, সমাস, প্রত্যয়, কারক, পদ পরিবর্তন, অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ। এই হলো ফুল কম্প্যাক্ট সিলেবাস বাংলা সাহিত্যের। ব্যাপারটা বোঝাতে পারলাম ঠিক? এবার আমরা জেনে নেবো কোন অংশ থেকে কত নম্বরে কোশ্চেন আসবে। কিরকম জিনিসটা? প্রথম যে আমাদের টেক্সট, উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ, এই টোটালটা থেকে কোশ্চেন আসবে 50 নম্বরে। জিনিসটা ক্লিয়ার করতে পারলাম? 50 নম্বর। আর 25 নম্বরে কোশ্চেন আসবে কিন্তু সাহিত্যের ইতিহাস, মধ্যযুগ, আধুনিক যুগ। আর 25 রইল ব্যাকরণের অংশ থেকে। সম্বন্ধে এবং মার্কস সম্বন্ধে ডিটেলসে ধারণা দিতে পারলাম তো? টেক্সট থেকে আসবে, 25 নম্বর গ্রামার থেকে আসবে, আর 25 নম্বর সাহিত্য ইতিহাস থেকে আসবে, মধ্যযুগ এবং আধুনিক যুগ। ওকে, তাহলে এই হলো সিলেবাস। আজকে আমি জিনিসটা আলোচনা করলাম। প্রতিটা কোশ্চেনের জন্য 1 মার্কস। তাহলে সিলেবাস সম্বন্ধে জানলাম। এবার চলে আসবো বিষয়। বিষয় কি আসবো? আমরা যে বিষয়টার উপর আজকে একটু ডেমো ক্লাস করছি সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসের একটি অংশ, মধ্যযুগের সাহিত্য। অবশ্যই আমি বলে দিই, নিশ্চয়ই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মধ্যযুগের সাহিত্যে বিদ্যাপতি লেখা আছে। নিশ্চয়ই মধ্যযুগের সাহিত্যে বিদ্যাপতি একজন অনন্য সাধারণ একজন ব্যক্তিত্ব। তো এই বিদ্যাপতি কে, বিদ্যাপতি কিভাবে আবির্ভাব হলো, এগুলো সব আমরা জানবো। তো ফার্স্ট আমরা যে জিনিসটা একটু জানবো সেটি হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস। এই সাহিত্য কথাটা খুব ছোট হলেও এর প্রভাব সুদূর প্রসারী। কেন সুদূর প্রসারী? যে ব্যক্তিত্বের কথা আমরা পড়ছি সেই ব্যক্তিত্বের গুণাগুণ বা তার সৃষ্টিকর্ম কিন্তু অনেক দূর পর্যন্ত প্রশস্ত। সেইগুলোকে কিন্তু একটি বা দুটি বাক্যে কিন্তু শেষ করা যায় না, বা একটি বা দুটি পাতায় শেষ করা যায় না। এগুলো দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন গবেষকরা রিসার্চ করার পর সেই সমস্ত ব্যক্তিত্বদের বিভিন্ন সৃষ্টি কর্ম আমাদের সামনে উপস্থিত করেছেন। এইরকমই একজন ব্যক্তিত্ব হলো, যেটা আমাদের সিলেবাসে পাঠ্য আছে, কবি বিদ্যাপতি। হ্যাঁ, বিদ্যাপতি। অ্যাকচুয়ালি বিদ্যাপতি এই নামটা আমরা সবাই শুনেছি, যেহেতু আমরা প্রত্যেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে এসেছি, বিএড কমপ্লিট করেছি, গ্রাজুয়েশন কমপ্লিট করে এসেছি, কেউ এরপর আরো হায়ার ডিগ্রি নিশ্চয়ই আছে, এমফিল, পিএইচডি থাকতেও পারে। তো এই সমস্ত ক্ষেত্রে বিদ্যাপতি আমাকে জানবো না বাংলা সাহিত্যের স্টুডেন্ট, এটা হতেই পারে না। তো বিদ্যাপতি একজন কমন নাম, একটা অসাধারণ নাম সকলের ক্ষেত্রে, মানে কমন নাম এই অর্থে মানে জানার দিক থেকে সবাই বিদ্যাপতিকে জেনেছে এই অর্থে, কিন্তু তিনি অসাধারণ ব্যক্তিত্ব একজন। ওকে, তো এবার আমরা যে জিনিসটা বলি বিদ্যাপতি সম্বন্ধে, এবার একটু ডিটেলসে যাব। তার আগে বিদ্যাপতির আবির্ভাব, কোন সময় বিদ্যাপতি এসছেন, সাহিত্যের কোন সময় কোন যুগে এসছেন, সেটা কিন্তু আমরা ডিটেলসে যাব। তো প্রথমে আমি একটা ছক করেছিলাম, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সেই ছকটা। বাংলা সাহিত্যের যুগ বিভাগ বলে একটি আমি ছক করেছি, তাই না? দেখুন লেখা আছে আদি যুগ, মধ্যযুগ এবং লেখা আছে অন্তযুগ।
এই তিনটে যুগে আমি ভাগ করেছি। কেন ভাগ করলাম এখানে এর সঙ্গে বিদ্যাপতি সম্পর্কে, হ্যাঁ সম্পর্কে একটুখানি আছে, আমি একটুখানি বলে রাখি। আমরা ডিগ্রি লেভেলে পড়ি সবসময় তত্ত্বমূলক পড়াশোনা করি, তাই না? যে অনেক বড় একটা তত্ত্ব নিয়ে সেইগুলো সম্পর্কে আমরা কিন্তু বড় বড় কোশ্চেন, ডেসক্রিপটিভ কোশ্চেন লিখি। কিন্তু পিএসসি পরীক্ষার যে কম্পিটিটিভ লেভেলের পরীক্ষাগুলো এমন একটি পরীক্ষা যেখানে কিন্তু আপনাদের এই ডেসক্রিপটিভ মেথডটা কিন্তু চলবে না, সবটাই একদম ওয়েবারে লিখতে হবে, শর্ট মেথড, এবং সেখানে তথ্যটা কিন্তু কাজ করবে। আর কোনো জিনিসকে তথ্য আপনার জ্ঞান ভান্ডারকে যখন তথ্যে পরিপূর্ণ করবেন, তখন কিন্তু আপনাদের কিন্তু এই জিনিসটা আসতে হবে যে বাংলা সাহিত্যে যে ভাগগুলো যদি একটু পুঙ্খানুপুঙ্খভাবে মাথায় আমাদের গেঁথে যায়, তাহলে কিন্তু সেই জিনিসটা মনে রাখতে সুবিধা হয়। তাই এটা আমি একটা নিজস্ব ভাবে আপনাদের সুবিধার্থে একটা নিজস্ব ছকের সাহায্যে বোঝাবার চেষ্টা করেছি মাত্র, ঠিক আছে? দেখুন, আদি যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। আদি যুগ আনুমানিক, অবশ্যই যেহেতু মধ্যযুগের সৃষ্টি, তাই এটা আনুমানিক বলা হচ্ছে, এর কোনো ফিক্সড তারিখ বলা যা সম্ভব নয়, বিভিন্ন গবেষণার উপর তৈরি হচ্ছে, তাই এগুলোকে আপনাদের সামনে আনুমানিক শব্দ দিয়েছি। 900 থেকে 1200, মধ্যযুগ হচ্ছে 1200 থেকে 1800, আধুনিক যুগ হচ্ছে 1800 থেকে আজ পর্যন্ত। তো এই মধ্যযুগকে আবার আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। যেমন আমরা ভাগ করেছি বন্ধা যুগ। এই মধ্যযুগকে আমরা বেশ তিনটে ভাগে ভাগ করেছি, আমি জাস্ট আন্ডারলাইন করলাম গোল করে। বন্ধা যুগ, চৈতন্য যুগ, চৈতন্য যুগ, চৈতন্য পরবর্তী যুগ। এটা কেন? আমরা জানি সাহিত্যে আক্রমণের পরিপ্রেক্ষিতে যেখানে সেই সময় সাহিত্য, হ্যাঁ, তো সেই 1200 থেকে 1500, 1350 এবং 1350 থেকে 1500 প্রাক চৈতন্য যুগ। চৈতন্য যুগটাই বেশি করে একটা আন্ডারলাইন করতে হবে, কারণ হচ্ছে এই প্রাক চৈতন্য যুগেই আমাদের বিদ্যাপতির আবির্ভাব ঘটেছিল। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, প্রাক চৈতন্য যুগে বিদ্যাপতি আবির্ভাব ঘটেছিল, চৈতন্য যুগে নয় বা চৈতন্য পরবর্তী যুগ নয়। অর্থাৎ প্রাক চৈতন্য যুগেরই কবি হলেন বিদ্যাপতি, চতুর্দশ শতাব্দীর শেষ এবং পঞ্চদশ শতাব্দীর প্রথমে, যেটা আমরা নেক্সট পেজে অবশ্যই দেখতে পাবেন। আমি একটুখানি পেজটা ক্লিয়ার করছি। দেখুন, চতুর্দশ শতাব্দীর শেষ বা পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধের কবি হলেন বিদ্যাপতি। জিনিসটা ক্লিয়ার হলো? তাহলে বিদ্যাপতি কিভাবে হলো সেই জিনিসটা কিন্তু আমরা দেখাতে চাইলাম একটা স্কেচের সাহায্যে, যেটা করে আপনাদের মাথায় গেঁথে যায়, ঠিক আছে? আপনাদের সাহিত্যের যুগ বিভাগটা হয়তো সিলেবাসে নেই, ওখান থেকে কোশ্চেন আসবে না, কিন্তু বিদ্যাপতির আবির্ভাবটা যদি আমার মাথায় থেকে যায়, তাহলে বিদ্যাপতি সম্বন্ধে তথ্য কালেক্ট করতে পারবো, তার কোন সময়ের কবি, যদি বাই চান্স পরীক্ষা হলে ভুলেও যান, তাহলে কিন্তু ওই জিনিসটা মাথায় গেঁথে যাবে। জিনিসটা ক্লিয়ার হলো? নেক্সট, হিস্ট্রি ও এবার বিদ্যাপতিকে আমরা বিদ্যাপতি সম্বন্ধে তথ্যমূলক ভাবে বিশ্লেষণ করার জন্য আমরা কিছু স্টাডি মেট হিসেবে আপনাদের সামনে নিশ্চয়ই দিয়ে দিয়ে, এবং বিদ্যাপতিকে কিভাবে জানবো সেই সম্বন্ধে পয়েন্টস করে, হেডিংস করে করে আমরা তথ্যগুলোকে আপনাদের সামনে তুলে ধরছি, যেটা আপনাদের সুবিধার্থে। প্রথমে কবি পরিচয়, অবশ্যই একটা যে কোনো কবির সম্বন্ধে জানতে গেলে তার পরিচয়, তার জন্মসাল, তার জন্ম অপূর্ণ থেকে যাবে, এই জন্মসাল বা জন্মস্থান থেকেও বহু তথ্যমূলক কোশ্চেন পরীক্ষা। খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দীর শেষ ভাগে মিথিলার মধুবনী পরগনার অন্তর্গত বিপসি গ্রামে এক ব্রাহ্মণ বংশে বিদ্যাপতির জন্ম। দেখ জন্ম কোন জায়গায় কিন্তু আমরা তথ্যমূলক পেলাম। পিতার নাম শ্রী গণপতি ঠাকুর। বিদ্যাপতির বংশে কৌলিক উপাধি ছিল ঠক্কুর, বানানটা হয়ে গেছে, কৌলিক হবে না, কৌণিক হবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখতে হবে, কৌণিক হবে। একটুখানি খেয়াল রাখবেন, কৌণিক, কয়ে ও, দন্ত নয়ে হর্ষই ক, অর্থাৎ এই কৌণিক উপাধি ছিল বিদ্যাপতির, কৌলিক উপাধি ছিল ঠাকুর বা ঠাকুর। কেমন? বিমান মেহেরী মজুমদারের মতে 1380 থেকে 1460 খ্রিস্টাব্দ পর্যন্ত হলো বিদ্যাপতির জীবৎকাল, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি তার সৃষ্টিশীল ছিলেন।
সেই সময়টা হচ্ছে 1380 থেকে 14। এবার প্রশ্ন হচ্ছে বিমান বিহারী মজুমদার আমি কেন বললাম, কারণ হচ্ছে এই বিমান বিহারী মজুমদার হচ্ছে একটা গবেষক, তিনি তার উপর গবেষণা করে এই সালটাকে একটা স্থির করেছেন বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে, তাই সেই সালটাকে তুলে ধরা হলো। নেক্সট কোশ্চেন হচ্ছে বিদ্যাপতির বংশগতভাবে তিনি শৈব ধর্মে দীক্ষিত ছিলেন, অর্থাৎ তিনি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু ধর্ম ছিল শৈবত, শিবের প্রতি তার আনুগত্য ছিল। তাহলে এখানে কিন্তু আমরা অনেকগুলো কোশ্চেন পেলাম, এগুলো মাথায় রাখতে হবে। তার কৌলিক উপাধি কি, তার বাবার নাম কি, তার জন্মসাল, মৃত্যুসাল, কোন বংশ, কোন ধর্ম, তাহলে এইগুলো থেকে অবশ্যই যে কোনো কোশ্চেন তুলে দিতেই পারে, তাই না? এই হলো কবি পরিচয় অংশে আমরা চলে গেলাম। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে রচিত গ্রন্থাবলী। তাহলে আমরা এক একটা পয়েন্ট করে করে যাচ্ছি। প্রথম হচ্ছে কবি পরিচিতি করলাম, দ্বিতীয় হচ্ছে রচিত গ্রন্থাবলী, অর্থাৎ বিদ্যাপতি কি কি গ্রন্থ রচনা করেছিলেন। এখানে একটু বলে রাখি, বিদ্যাপতি কিন্তু নাগরিক জীবনের কবি, নাগরিক সমাজের কবি, তিনি কিন্তু চণ্ডীদাসের মতো গ্রাম্য কবি, সহজ সরল ভাবের কবি নয়, গ্রাম্য কবি নয়, তিনি কিন্তু নাগরিক কবি, রাজসভার কবি, রাজবংশের রাজাদের পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন। এই পৃষ্ঠপোষকতায় কোন কোন গ্রন্থটা তিনি রচনা করেছেন, এখান থেকে কোশ্চেন আসবেই, কোন গ্রন্থটা বিদ্যাপতি কোন রাজার পৃষ্ঠপোষকতা তৈরি করেছেন এবং সালটা পর্যন্ত মাথায় রাখতে হবে। এখানে কিন্তু অনেক কোশ্চেন তথ্যমূলক পাচ্ছেন এবং সেটা আমরা ছকে করে একদম সাজিয়ে দিয়েছি। কীর্তিসিংহ, রাজা কীর্তিসিংহের পৃষ্ঠপোষকতায় কীর্তিলতা আনুমানিক 1402 থেকে 1400, বা পৃষ্ঠপোষকতায় ভূ পরিক্রমা আনুমানিক 1400, শিব সিংহের পৃষ্ঠপোষকতা কীর্তি পতাকা পুরুষ পরীক্ষা আনুমানিক 1410। এখানে সম্ভবত একটা ভুল আছে আপনাদের, এই যে আমি একটু ধরিয়ে দিই জিনিসটা, ভুল বলতে এখানে একটু মিস্টেক হয়ে গেছে। ওটা হচ্ছে দেবসিংহ, শিবসিংহ হবে না, শিবসিংহের পর পদ্মসিংহ। আর পদ্মসিংহের বানানটা একটুখানি প্রবলেম আছে, বানানটা একটুখানি ভুল আছে, পদময় হবে। পদ্মসিংহের তাহলে আমি দাগ দিলাম। পদ্মসিংহের শৈব সর্বস্বহার ও গঙ্গা বাক্য বলি 1330 থেকে 40। নরসিংহের দান বাক্যবলী ও বিভাব সাগর 1440 থেকে 1460, পুরাদিত্যের লিখনাবলী 1418, ভৈরব সিংহের দুর্গা ভক্তি তরঙ্গিনী 1440 থেকে 60। অর্থাৎ এই এতগুলো রাজার পৃষ্ঠ রচনা করেছিলেন, বুঝতে পেরেছেন? তাহলে এই গ্রন্থগুলোতে যে কোনো একটা গ্রন্থ তুলে দিতেই পারে, যেটা এই গ্রন্থেরই উপসংহারে বিদ্যাপতি রচনা। তাহলে ভেরি কোশ্চেন আপনি তোমাদের ক্ষেত্রে যে তথ্যমূলক ক্ষেত্রে এরকম কোশ্চেন অবশ্যই আসতে পারে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের। ওকে, তাহলে রচিত গ্রন্থাবলী সম্বন্ধে একটা কনসেপ্ট আমরা পেয়ে গেলাম। নেক্সট যেটা পাবো, যেটা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে বিভিন্ন পর্যায়ের পদ। এই হচ্ছে আসল মধ্যযুগের কবি সাহিত্য থেকে যে জিনিসটা আসবে, সেটা হচ্ছে বিভিন্ন পর্যায়ের যে পদ। কিন্তু বিভিন্ন পর্যায়ের কি পদ রচনা করেছেন, এই পদগুলো পরীক্ষায় আসে, একটা পদের নাম তুলে দিল, তুলে দিয়ে বললো এটা বিদ্যাপতির কোন পর্যায় পদ। আমরা যদি 2015 সালে কোশ্চেন কেউ দেখেন, নিশ্চয়ই ওখানে দেখবেন পদ তুলে বলা হচ্ছে এটা কোন পর্যায়ে লেখা কার পদ, কিংবা কোন পর্যায়ে কোন কবি শ্রেষ্ঠ, গোবিন্দ দাস কোন পর্যায়ে শ্রেষ্ঠ ছিলেন অভিসার পর্যায়ে। এই কোশ্চেনটা 2015 সালে পড়েছিল। হাত দর্পণ মা থেকে ফুলো, পদটি কোন পর্যায়ে কার লেখা, বিদ্যাপতি। এই কোশ্চেনটা 2015 সালে এসেছিল। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ এইটাই মধ্যযুগীয় কবিদের সঙ্গে যে বেশি কোশ্চেন আছে, কিন্তু পদ তুলে দেওয়া হবে এবং সেটা বলে দেওয়া হবে কোন পর্যায়ে পদ। আমি সেইভাবেই আপনাদের কিন্তু প্রিপারেশনটা নিয়েছি। দেখুন, আমি কিন্তু প্রতিটি পর্যায়ে পদ একটা একটা করে তুলেছি এবং সেই তার পরিপ্রেক্ষিতে একটা করে পদের নাম তুলেছি। কিন্তু আমরা আরো নতুন শুধুমাত্র পূর্বরাগে একটি পদ নেই, আরো অনেক অনেক পূর্বরাগের পদ, সেইগুলো কিন্তু আমরা পরে পরে স্টাডি মেট হিসেবে দিয়ে দেবো। পূর্বরাগ পর্যায়ে কি পদ আছে, শৈশব যৌবন দর্শন ভেলো দুহু দুল বলে, দুহু দল বলে দ্বন্দ্বে পড়ি গেল। অর্থাৎ এটা পূর্বরাগ, লাভ এট ফার্স্ট সাইট, এক প্রথম দেখায় যে প্রেম, সেই প্রথম দেখায় প্রেমে তিনি পদ রচনা করেছেন, সেটা হচ্ছে বিদ্যাপতি পূর্বরাগ পর্যায়ে ফুটে উঠেছে। অভিসার হচ্ছে একটা পর্যায়, যে পর্যায়টা কিন্তু প্রেমের একটা পূর্ব, অর্থাৎ নায়ক বা নায়িকা নায়কের সন্ধানে রাত দিন এক করে ছুটে বেরিয়েছে সেই অভিসারের মানে তার নায়ককে পাওয়ার জন্য।
তো এই বিষয়ে তিনি কিছু পদ রচনা করেছেন, যেমন হচ্ছে ঘন ঘন গড়জেও, এখানে বানানগুলো একটুখানি ভুল আছে, কাইন্ডলি একটুখানি ঠিক করে নেবেন, আপনারা একটু দেখে আমরা স্টাডি ঠিক করে দেবো। ঘন মেঘ বরিশে, এখানটা হবে সম্মত, যেমন আমি এই যে বানানটা একটুখানি চেঞ্জ হবে সম্মত, আমি বলে দিচ্ছি। ঘন ঘন গড়জেও হবে, ঠিক আছে, এইখানটা একটুখানি একটু চেঞ্জ করে নেবেন, গড়জেও হবে, কেমন? 10 দিস নাহি পরকাশা, চারদিকে দেখা যাচ্ছে না, চিরচন্দর জুড়ে হারানো দেলা, মাথুর পজে কলে মাসে অব নদী গিরি আতের ভেলা। এক মিনিট একটু ওয়েট করুন, এখানে বানানগুলো কিছু কিছু প্রবলেম আছে, সম্ভবত প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে এখানটা, অন্য কিছু কারণ নয়। যেমন পরে চিরচন্দন উড়ে হার না দিল, এটা অ্যাকচুয়ালি এইগুলো একটুখানি প্রবলেম হয়ে গেছে, হচ্ছে যেমন এখানে চিরচন্দর জ্বরে হয়ে গেছে, উড়ে হবে, এটা হবে উড়ে, ঠিক আছে। এক মিনিট, উড়ে, দীর্ঘ উড়ে হবে, ঠিক আছে। 2 নম্বর, যেমন মেঘু পরিচয় 10 দিন নাই পরে কথা, ঠিক আছে। এই যে হারন জ্বালা, এটা একবারে হয়ে গেছে, হার ন দেলা হবে, ঠিক আছে। এখানে একটা প্রবলেম হয়ে গেছে, হার ন দেলা, যেমন হার হার ন দেলা হয়ে গেছে, হয়াকা র হবে, এটা হয়াকা র, ঠিক আছে, হয়াকা র। এইগুলো একটুখানি ঠিক করতে হবে। তারপরের লাইনটা একটু ভুল আছে, শো অব নদীগিরি আতর ভেলা, পুরোটাই ভুল আছে, শো অব নদীগিরি আতর ভেলা, এই লাইনটা পুরোটা একটুখানি ভুল আছে, কারণ হচ্ছে এখানে আমার একটুখানি প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, পরে এটা আমরা ঠিক করে দেবো, ঠিক আছে। তো এই হলো আমাদের মোটামুটি হলো। নেক্সট যেটা পেজ আছে, কিছু পদ আছে, ভাবোল্লাস আজু রজনী হাম ভাগে, এটা ঠিক আছে একদম, ভাবোল্লাস পর্যায়ে যে পদ, এটা কমপ্লিট একদম ঠিক আছে, যে আজু রজনী হাম ভাগে, ঠিক আছে। এই একটা যে ভাবোল্লাস পর্যায় পদ, আর একটা যে প্রার্থনা, প্রার্থনা বানানটা ভুল হয়ে গেছে, পয়াকা থয়রে দন্ত নয়া আঁকা হবে, কেমন? এখানে দন্ত নয়া আঁকা, এই দন্ত নয়া আঁকা পয়টা হবে। মাধব বহু মিনতি করিতই দেই তুলসী তিল, এ দেহ সমর পেলু, দয়া জনু ছড়বি মোর, এখানে দয়াটা একটু ভুল আছে, দয়া হবে দ অন্তস দয়া আঁকা হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন একটু। তো দ অন্তস দয়া আঁকা, হ্যাঁ, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। বয়স সন্ধি পদ যারা পদ, লোচন শুন বয়স সন্ধি যেটা আছে, লোচন জুনথি ভিঙ্গ আকারে মধুমালতী, এই যে পদগুলো আছে, এই পদগুলো থেকে আপনাকে যে কোনো একটা পদ তুলে দেওয়া হবে, যে কোনো একটা পদ তুলে দিয়ে বলা হবে এটি কোন পর্যায়ের লেখা পদ, তাহলে তখন আপনাদের কিন্তু এই জিনিসটা কিন্তু ক্লিয়ারলি ভালো করে পদগুলো মনে রাখতে হবে। তো এই হচ্ছে বিভিন্ন পর্যায়ের পদ। তো এই পদ থেকেই কিন্তু আরো অনেক পদও আছে, সেটা আমরা আলোচনা করব, যেমন এছাড়া আরো অনেকগুলো পদ পর্যায়ে নাম, এই সখী হামারি ভরা বাহাদুর মহাবাহাদুর শূন্য মন্দির মোর, মাথুর পর্যায়ে, এটা বিখ্যাত লাইন, এটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকে পড়ে এসছেন, হ্যাঁ। বা পিয়া যাবে আয়ে এ মজুগেও, ভাবোল্লাস পর্যায় পদ, বিদ্যাপতি সাধারণত হ্যাঁ মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি বলে চিন্তা। এই যে আরেকটা প্রশ্ন বললাম যে কে কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসে, যে বিদ্যাপতি, এই কোশ্চেনটাও এসেছিল যে 2015 সালে, বিদ্যাপতি কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি, অপশনে ছিল মাথুর এবং ভাবোল্লাস দুটি, কিন্তু প্রার্থনা যদি দুটোই থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা করবেন মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি। তো পদ থেকে সাধারণত বেশি কোশ্চেন আছে, অন্তত
মধ্যযুগের কবি সাহিত্য থেকে 3 থেকে 4টে কোশ্চেন আসবে, তার মধ্যে পদ দুটো তুলে দেবে। যে ট্রেন্ড, সেই ট্রেন্ড থেকে আমরা কিন্তু বলছি। তো পদগুলো ভালো করে তুলতে হবে এবং আমরা স্টাডি পেতে সুন্দর করে পদের একটা ছক দিয়ে দেবো, সেই ছক অনুযায়ী আপনারা পড়বেন, অবশ্যই আপনারা কমন পাবেন বা কনসেপ্টটা ক্লিয়ার হবে। ওকে, যে পেজটা আমরা আসবো, দেখি এই যে নানা মন্তব্য করছে বিদ্যাপতিকে নিয়ে, বিভিন্ন ধরনের কমেন্ট করেছে বা মন্তব্য করেছে, কেউ প্রশংসা করেছে, ঠিক আছে, সমালোচনা দৃশ্যে দেখেছে। এরকম লাইন তুলে দেয় পরীক্ষাতে, সে যেমন ডব্লিউবি সেট পরীক্ষায় কিন্তু এরকম একটা লাইন তুলে দিয়েছিল। প্রথম লাইনটা, বিদ্যাপতির কবিতা স্বর্ণহার, বিদ্যাপতির গান মূলজবী, শ্রীকণ্ঠ গীতি। অর্থাৎ এখানে বানানগুলো একটুখানি সমস্যা আছে, আমি প্রথমেই তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যে এখানে বানানগুলো কিছু প্রবলেম হয়েছে বানানগুলো। তো এটা পরে আমরা স্টাডি মে দিয়ে দেবো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, কেমন? তো এই ধরনের চট্টোপাধ্যায় এই উক্তিটা করেছেন, তো এই উক্তিটি তুলে দিয়ে বলে বিদ্যাপতি সম্বন্ধে এই উক্তিটি কার? বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র। 4টে অপশন দিয়ে দিল। এরকম করে শিব সিংহের মৃত্যুর পর বিদ্যাপতিকে মৌলিক কবি শিল্পরূপে আর পায় না, পাই প্রধানত স্মৃতিপল্লীর মূর্তিতে। সুকুমার সেন এই উক্তিটি করেছিলেন। তো এরকম তুলে দেবে লাইনগুলো। বিদ্যাপতিকে কসমিক ইমাজিনেশন বলছে সুকুমার বন্দ্যোপাধ্যায়। বিদ্যাপতি ভক্ত নহেন কবি, গোবিন্দ যত বড় কবি তত বড়ই ভক্ত, রবীন্দ্রনাথ ঠাকুর। আর একটা নিচের লাইনটা খুবই বিখ্যাত, বাঙালি বিদ্যাপতির পাগড়ি খুলিয়া ধুতি চাদর পরিয়া দিচ্ছে দীনেশ চন্দ্র সেন। এইটা কিন্তু মিথিলার প্রসঙ্গে, মিথিলার কবি মানে তিনি যে মিথিলার কবিগণ, তিনি বাঙালির কবি, সেই প্রসঙ্গে কিন্তু দীনেশ চন্দ্র সেন করেছিলেন। তো এইরকম বিভিন্ন মন্তব্য কিন্তু তুলে দেওয়া হবে এবং এটা কার মন্তব্য, 4টে অপশন দিয়ে দেওয়া হবে। তাহলে বিদ্যাপতি এইভাবে আমরা মন্তব্যগুলো বা সমালোচকের যে মন্তব্য সেটাও কিন্তু আমরা সাজিয়ে দিয়ে দিলাম। নেক্সট কি আছে? নেক্সট আছে বিদ্যাপতির উপাধি। এবার বিদ্যাপতিকে কে কি উপাধি দিয়েছিল সেই জিনিসটা কিন্তু এবার আমাদের জানতে হবে। বিদ্যাপতিকে যে উপাধি ভূষিত অভিনব জয়দেব, এই উপাধিটি দেন। এটা উপাধি টি হবে, হ্যাঁ, এটা উপাধি ধি সি হয়ে গেছে, এটা টয়ে হর্ষই হবে, এটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? এটা একটু টি হবে, টি, টয়ে হর্ষই। শিব সিংহ দেন এবং আরেকটা উপাধি ছিল কোকিল, যে উপাধিটা, এই উপাধিটা দেন কিন্তু রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। কি বললাম না? রাজকৃষ্ণ মুখোপাধ্যায়, এই ব্যক্তিটা দেয় রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। রাজকৃষ্ণ বাবু এই উপাধিটা কিন্তু ওনাকে দেন। তো এই হলো বিদ্যাপতির উপাধি, ঠিক আছে? নেক্সট যেটা হচ্ছে, তাহলে এটা বিদ্যাপতি উপাধি একটা তথ্য পেলাম আমরা। বিদ্যাপতি এছাড়াও বিদ্যাপতিকে আরো উপাধিতে ভূষিত করা হয়, যেমন কবি সার্বভৌম, নব্য জয়দেব, নব্য কিশোর, হ্যাঁ, খেলন কবি, রাজসভার কবি, রসিক সভাভূষণ সুখকন্দ প্রভৃতি। এই উপাধিতে কিন্তু তাকে ভূষিত করা হয়। তাহলে এইটা গেল মোটামুটি বিদ্যাপতির উপাধি হিসেবে। নেক্সট আমরা আর কি তথ্য আছে বিদ্যাপতির সম্বন্ধে দেখি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে বিদ্যাপতি সম্বন্ধে আরো, দেখুন। যেমন এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এইগুলো থেকে অজস্র কোশ্চেন আসে। যেমন 1882 সালে ব্রিটিশ বা ভাষাতত্ত্ববিদ জর্জ গ্রিয়ারসন সাহেব বিদ্যাপতির পদগুলোর প্রথম সংকলন করে এবং তার গ্রন্থের নাম ছিল মৈথিল পদ সংগ্রহ। অর্থাৎ এতে 76টি বিদ্যাপতির পদ ছিল, অর্থাৎ মৈথিল পদ সংগ্রহে কিন্তু বিদ্যাপতির 76টা পদ ছিল। এটা কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী বিদ্যাপতিকে পঞ্চপশাক হিন্দু বলেছেন, এটা একটা ভালো তথ্যমূলক প্রশ্নে। ব্রজবুলি ভাষা বিদ্যাপতির সৃষ্ট একটি কৃতি। হ্যাঁ, এবার একটা প্রশ্ন আছে, আমরা বাংলা সাহিত্যের সবাই স্টুডেন্ট, তো বিদ্যাপতি পড়বো অথচ ব্রজবুলি ভাষা পড়বো না, এটা কখনো হতে পারে না। তো ব্রজবুলি এমন একটি ভাষা, এটা একটা কৃত্রিম সাহিত্যিক ভাষা, সাহিত্যিক বা কৃত্রিম ভাষা, যে ভাষাটা কিন্তু উপর ডিপেন্ড করে ব্রজবুলি ভাষায় অনেক পদ রচনা করেছেন বিদ্যাপতি। কি ব্রজবুলি ভাষা হলো এমন একটি কৃত্রিম সাহিত্যিক ভাষা যা মূলত বৈষ্ণব পদবলী রচনার উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছিল এবং এটি অবহট্ট ও মৈথিলি ভাষার সংমিশ্রণে গঠিত এক মধুর ছন্দময় ভাষা। কি বললাম? মৈথিলি এবং অবহট্ট ভাষা, এই দুটো ভাষার সংমিশ্রণে কিন্তু একটা ছন্দময় ভাষা তৈরি করেছিলেন এই বিদ্যাপতি, এবং এই বিদ্যাপতি এই ভাষা অনেক পদ রচনা করে। শুধু বিদ্যাপতি না, আরো অন্যান্য কবিরা এই ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছিলেন। তো ব্রজবুলি ভাষা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা এই কোশ্চেনটা তো সংজ্ঞা দেবে না আপনাদের, কিন্তু বলে দিতে পারি যে ব্রজবুলি ভাষা কোন কোন দুটি ভাষার সংমিশ্রণ তৈরি, এইটা কিন্তু মাথায় রাখতে হবে, অবহট্ট মৈথিলি। কেমন?
আর ব্রজবুলি শব্দটি প্রথম ব্যবহার করেন কবি ঈশ্বরগুপ্ত, এটাও কিন্তু একটা খুব ভালো তথ্যমূলক কোশ্চেন। তো এইভাবে আমরা বিদ্যাপতিকে কিন্তু আজকে ক্লাসে আলোচনা করলাম। তো বিদ্যাপতির যে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো ছাড়া আরো অনেক তথ্য হয়তো আমরা আপনাদের পরের স্টাডি মেটেরিয়ালে দেবো। কিন্তু এইভাবে বিদ্যাপতির যে কোশ্চেন, তথ্যমূলক কোশ্চেন গুলো পেলাম, এই কোশ্চেন গুলো কিন্তু আপনাদের পিএসসি লেভেলে পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা প্রবল। বিশেষ করে পদ, আমি আবার বলছি পদের উপর বেশি করে জোর দেবেন, কেন পদ থেকেই মধ্যযুগের সাহিত্যের যদি আগের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখেন সেখান থেকে কিন্তু আসছে। তো আজকের মতো এই বিদ্যাপতি সম্বন্ধে একটা ফ্রি ডেমো ক্লাসে আমরা কিন্তু বিশেষ তথ্য দিলাম, অজস্র তথ্য দিলাম। আমার মনে হয় যে তথ্য আছে এর বাইরে থেকে কোনো পিএসসির কোনো কোশ্চেন আসবে না। দু একটি পদ হয়তো অ্যাড করবো আমরা পরবর্তীকালে, কিন্তু বেশিরভাগ তথ্য কিন্তু এখানে দিয়ে আছে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু দেখবেন এর মধ্যে থেকেই কোশ্চেন গুলো পাওয়া গেছে। তো এই হলো মোটামুটি বিদ্যাপতি সম্বন্ধে একটা সার্বিক আমাদের আলোচনা। আশা করি এই আলোচনাটা আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, অনেক কিছু শিখতে পেরেছেন। ঠিক আছে, তো এই বিষয়ে আপাতত আমরা নেক্সট অন্য একটি মধ্যযুগের কবি ব্যক্তিত্ব নিয়ে, অন্য একটি ব্যক্তিত্বকে নিয়ে আসবো। অবশ্যই অবশ্যই আপনারা এই পরিষেবা নেওয়ার জন্য আপনার নিচে দেওয়া হেল্পলাইনে অবশ্যই যোগাযোগ করুন এবং দ্রুত অ্যাডমিশন নিয়ে নিন। এবং এই পরীক্ষায় নিজেকে একদম সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে গেলে অবশ্যই এই প্রিপারেশন ছাড়া অন্য কোনো পথ নেই। ওকে, আজকের মতো সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ।